কোনো লম্বা চওড়া ভাষণ না, সরাসরি প্রথম প্রশ্ন। তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, আর আশা করি কিছু বলতে হবে না। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় নদী হিসেবে কোন নদীকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, গঙ্গা। এখানে কিন্তু আমি সহজ থেকে কঠিন অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী থেকে কি কি কোশ্চিন হতে পারে সেগুলো আমি এখানে এনেছি। ঠিক আছে, আমি যতটা পেরেছি এই টপিকটাকে কভার করার চেষ্টা করেছি। তো 2 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 2 নম্বর কোশ্চিন হচ্ছে, গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে হয়েছে? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অপশন সি, আমাদের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে, এবং তোমরা হয়তো অনেকেই জানো যে সিয়াচিন হিমবাহ, এটা কিন্তু ভারতের সবচেয়ে অর্থাৎ দীর্ঘতম হিমবাহ। মনে রাখবে, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচিন হিমবাহ। এবার 3 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চিন, উৎপত্তিস্থলে গঙ্গা নদী কোন নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন বি, ভাগীরথী। এখানে যেহেতু প্রশ্ন সংখ্যা অনেকগুলোই আছে, সেই কারণে আমি সরাসরি প্রশ্ন আলোচনাতেই মনোযোগ দিচ্ছি, আমি বাড়তি কোনো কথা বলবো না। এবার 4 নম্বর কোশ্চিনটা দেখো। 4 নম্বর কোশ্চিনটা, যে কোন দুই নদীর মিলিত প্রবাহ, কোন দুই নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত হয়েছে? তোমরা মনে রাখবে, এটার উত্তর হবে অলকানন্দা এবং ভাগীরথী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাগীরথী ও অলকানন্দা এই দুটি নদী দেবপ্রয়াগ বলে একটি জায়গা রয়েছে, অর্থাৎ প্রয়াগ, সেই দেবপ্রয়াগে এসে মিলিত হয়েছে। তারপরেই তার নাম আলটিমেট গঙ্গা হয়েছে। তার আগে পর্যন্ত তার নাম কিন্তু ভাগীরথী ছিল। দেবপ্রয়াগ একটা স্পেসিফিক জায়গা, সেখানে গঙ্গা, তারপর থেকে গঙ্গা নদীর নামটা হয়েছে। ঠিক আছে, তোমরা মনে রাখবে ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদী এই জায়গাতে এসে মিলিত হয়েছে, তারপরেই নাম হয়েছে গঙ্গা। তারপরের 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো, গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী কোনটি? এটির উত্তর হবে অপশন সি, যমুনা নদী। তারপরের 6 নম্বর কোশ্চেনটা দেখব। হরিদ্বার, যে কোনো একটা থাকতে পারে তোমাদের, হরিদ্বার, কানপুর, পাটনা, এমনকি আমাদের কলকাতা শহর, এই যে শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হবে অপশন ডি, গঙ্গা। তারপরের কোশ্চিনটা দেখে নাও। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর বেসিক যে প্রশ্নগুলো হয় সেগুলো রেডি হয়ে যাবে। গঙ্গা নদী শেষ পর্যন্ত কোন জলভাগে গিয়ে পতিত হয়েছে? ঠিক আছে, মানে কোথায় গিয়ে সে জয়েন করেছে? এটির উত্তর হবে অপশন সি, বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। তারপরের 8 নম্বর কোশ্চিনটা দেখো। বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম কি? বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম অপশন ডি, গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপরে 9 নম্বর কোশ্চিনটা দেখে নাও। গঙ্গা নদী ভারতের মোট কয়টি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা নদী ভারতের মোট 5টি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 5টি রাজ্য কি কি তোমরা দেখে নাও। 5টি রাজ্য হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই 5টি রাজ্যের ওপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তারপরের কোশ্চিনটা দেখে নেব। 10 নম্বর কোশ্চিন, ভারতের মধ্যে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য তোমরা 25 মনে রাখবে, 2525 কিমি। তারপরে 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর, পশ্চিমবঙ্গের কোন স্থানে গঙ্গা নদী 2টি প্রধান শাখায় বিভক্ত হয়েছে? ঠিক আছে, আমরা জানি যে গঙ্গা নদী আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন যে এলাকাটা রয়েছে, অর্থাৎ অপশন সি, এই এলাকাতে এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ আমাদের পশ্চিমবঙ্গের ওপরে ভাগীরথী, হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, এবং অপর শাখাটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরের 12 নম্বর কোশ্চিনটা দেখো। নিচের কোনটি গঙ্গা নদীর ডান তীরের উপনদী? তোমরা মনে রাখবে, গঙ্গার ডান তীরের উপনদী এবং গঙ্গার বাম তীরের উপনদী। এখানে গঙ্গার ডান তীরের উপনদী জানতে চেয়েছে। এটির উত্তর তোমরা করবে অপশন সি, যমুনা। আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো তোমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী? এটা বলো দেখি। এটির উত্তর হলো এখানে অপশন অনুযায়ী অপশন ডি, গণ্ডক। তোমরা এখানে মনে রাখবে, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কোশি, মহানন্দা, এই প্রত্যেকটি কিন্তু গঙ্গা নদীর বাম তীরের উপনদী। ঠিক আছে, আর ডান তীরের উপনদীগুলিও একটু তোমরা মনে রাখবে, যেমন যমুনা, এখানে যমুনা রয়েছে, এখানে সোন রয়েছে। ঠিক আছে, এই নদীগুলি কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী। এর পরের কোশ্চিনটা দেখে নাও, এবং তোমরাও কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে, পারো না পারো উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু। সাহস করে ট্রাইটা করতে হবে।
নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রধানত কোন নামে প্রবাহিত হয়েছে? আমরা জানি এই ভাগীরথী হুগলিরই আর একটা নাম হলো গঙ্গা, যা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এক কথায় মুর্শিদাবাদের পর থেকে, ঠিক আছে, মুর্শিদাবাদ হয়ে একেবারে নিচে চলে এসছে। তারপরে 15 নম্বর কোশ্চিনটা দেখো, ভাগীরথী হুগলি নদীর মোট দৈর্ঘ্য কত? ঠিক আছে, ভাগীরথী হুগলি নদীর মোট দৈর্ঘ্য কত? এটির উত্তর তোমরা করবে অপশন বি, 520 কিমি। ঠিক আছে, তারপরের কোশ্চিনটা দেখে নাও, সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এবার দেখো 16 নম্বর কোশ্চিনটি, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত? ঠিক আছে, ব্যাপারটা বোঝো, কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত গঙ্গা নদীর নাম ভাগীরথী হয়েছে, তারপরে তো তার নাম হুগলি হয়ে যাচ্ছে। তো দেখো এইটা কিন্তু উত্তর হবে অপশন বি, গিরিয়া থেকে নবদ্বীপ পর্যন্ত। এই গিরিয়া জায়গাটা কিন্তু মুর্শিদাবাদে রয়েছে, ঠিক আছে, এই মুর্শিদাবাদের এই জায়গাটা থেকে একেবারে আমাদের নবদ্বীপ পর্যন্ত এই গঙ্গা নদীর নাম ভাগীরথী, ঠিক আছে। তারপরের কোশ্চিনটা দেখে নাও, তারপরে 17 নম্বর কোশ্চিনটা, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত হুগলি নামে পরিচিত? আমরা দেখলাম যে নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত, ঠিক নবদ্বীপের পর থেকে এর নাম কিন্তু হুগলি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার উত্তর হবে অপশন ডি, নবদ্বীপ থেকে ডায়মন্ড হারবার হয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত এটার নাম কিন্তু হুগলি হচ্ছে, ঠিক আছে। তারপরে 18 নম্বর কোশ্চিন দেখো, ভাগীরথী ও হুগলি নদীর নাম পরিবর্তনের স্থান কোনটি? ঠিক আছে, কোথা থেকে এর নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে? এটার উত্তর হবে অপশন সি, নবদ্বীপ। এবার দেখো খুব সুন্দর একটা কোশ্চিন, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলন কোথায় হয়েছে? আমরা আগেই দেখলাম যে দেবপ্রয়াগ এইখানে এসেই ভাগীরথী আর অলকানন্দা নদী মিলিত হচ্ছে এবং তারপর থেকে নাম হচ্ছে গঙ্গা নদী। তো এটার উত্তর হবে অপশন ডি, দেবপ্রয়াগ। তারপরের 20 নম্বর কোশ্চিনটা দেখে নাও, গঙ্গা নদী কোন ধরনের নদী? গঙ্গা নদী হলো অপশন বি, পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট রিভার, ঠিক আছে। 21 নম্বর কোশ্চিনটি রয়েছে, গঙ্গা নদীর মোহনায় কোন ধরনের বদ্বীপ গড়ে উঠেছে? এটির উত্তর হবে অপশন সি, ত্রিভুজাকার, ঠিক আছে, ত্রিভুজাকার বদ্বীপ গড়ে উঠেছে। বা তোমরা এই যে যদি অপশনে থাকো যে বদ্বীপ, আকৃতির, সেটাও থাকতে পারে। তারপরে 22 নম্বর কোশ্চিনটা দেখে নাও, ঠিক আছে, ভিডিওটা শেষ করো, এই টপিকটা অনেকটাই রেডি হয়ে যাবে। ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? এটার উত্তর সরাসরি অপশন সি, গঙ্গা নদীর ওপরে। তারপরের 23 নম্বর কোশ্চিনটা দেখো, ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অফিসিয়াল ডেটা অনুযায়ী এটার উত্তর হবে অপশন বি, মুর্শিদাবাদ জেলা। কোথাও তোমরা মালদাও পেতে পারো, অপশনে যদি মালদা থাকে তোমরা মালদা করবে, আর যদি মালদা মুর্শিদাবাদ দুটোই থাকে তোমরা অবশ্যই মুর্শিদাবাদটাই করবে। তারপরের 24 নম্বর কোশ্চিনটা দেখো, গঙ্গার কোন শাখা নদী কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? এটির উত্তর হবে, আমরা জানি যে হুগলির তীরে আমাদের কলকাতা শহর। 25 নম্বর কোশ্চিনটি দেখো, নিম্নলিখিত কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, গণ্ডক গঙ্গা নদীর উপনদী, কোশি এবং সোন এই প্রত্যেকটি গঙ্গা নদীর উপনদী হলেও সুবর্ণরেখা কিন্তু গঙ্গা নদীর কোনো উপনদী না। তো এটার কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। ভিডিওটা যদি এখনও না লাইক করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। দুটো শর্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিও, অবশ্যই ডিসলাইক দেবে যদি ভালো না লাগে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার ভিডিওটাকে আরও ভালো করতে হবে, তো যেটা তোমাদের ইচ্ছে। এবার 26 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোনটি গঙ্গা নদীর ডান তীরের উপনদী? ঠিক আছে, গঙ্গা নদীর উপনদী কিন্তু সেটা ডান তীরের দিক থেকে উপনদী হতে হবে। এটির উত্তর হবে অপশন সি, সোন নদী। বুঝে গেল? তারপরের কোনো কোশ্চিন ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে। 27 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের উপনদী? তোমরা অবশ্যই গঙ্গা নদীর ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী মনে রাখবে কিন্তু, ঠিক আছে। তো বাম তীরের উপনদী হবে, এটির উত্তর হবে, আশা করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করছো, এটির উত্তর হবে অপশন ডি, কোশি নদী। বোঝা গেল? তারপরে
তারপরে রয়েছে যমুনা নদী গঙ্গার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? যমুনা নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে অপশন সি প্রয়াগরাজে। তারপরের 29 নম্বর কোশ্চেনটা দেখে নাও, গঙ্গা ও যমুনার মিলনস্থলকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, অপশন অনুযায়ী ত্রিবেণী সঙ্গম। তারপরে 30 নম্বর কোশ্চেন দেখো, যমুনা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? এটির উত্তর হবে অপশন সি, যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তারপরে 31 নম্বর কোশ্চেনটা দেখো, বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? বিহারের দুঃখ বলা হয় অপশন বি, কোশি নদীকে। সেই সঙ্গে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, এবং উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। তোমরা এটা মনে রাখবে। এবার 32 নম্বর কোশ্চেনটি দেখো, গঙ্গা অর্থাৎ দক্ষিণ গঙ্গা নামে পরিচিত কোন নদী? এটির উত্তর হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটার উত্তর হবে অপশন ডি, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা। এবং তোমরা এখান থেকে আরও একটা পয়েন্টকে মনে রাখবে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, সেই সঙ্গে উত্তর ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তারপরে 33 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে অপশন বি, মানস সরোবরের নিকট চেমায়ংদং হিমবাহ থেকে। আমি গোটাটাকে এখানে দিয়ে দিয়েছি, যে কোনো একটা থাকতে পারে কিংবা দুটোই থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন সি, সাংপো নামে পরিচিত। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি তো ভিডিওটা দেখছো, কাজেই মোটামুটি ভালো লাগছে আশা করি। তো এই ভিডিওটা তোমার কোনো না কোনোভাবে কাজে আসবেই। পাশাপাশি তোমার মতো যাদের প্রয়োজন এই ভিডিওটা, তাদের কাছেও যেন পৌঁছে যায়। একটু খাটনি করে কমেন্টে আসো, এসে একটু স্ক্রল করে দেখো, একটা হাইপ বলে একটা বাটন আছে, সেটাকে একটু প্রেস করে দাও, হ্যাঁ। তাহলে কি হবে, ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। 35 নম্বর আশা করি পড়ে ফেলেছো এতক্ষণে, যে ব্রহ্মপুত্র নদী মোট কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এটির উত্তর হবে 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রথমত তার উৎপত্তি হচ্ছে তিব্বত অর্থাৎ চীনে, তারপরে সে প্রবেশ করছে আমাদের দেশ ভারতে, তারপরে সে প্রবেশ করছে বাংলাদেশে, অর্থাৎ সে 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবার দেখো 36 নম্বর কোশ্চিনটা, ভারতে ব্রহ্মপুত্র নদী প্রথম কোন রাজ্যে প্রবেশ করেছে? তোমরা জানো যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিটা তিব্বত থেকে, ঠিক আছে। তো সেটা যখন ভারতবর্ষে এন্ট্রি নিচ্ছে, ফার্স্ট সেটা অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, ঠিক আছে। অরুণাচল প্রদেশের পরে সেটা আসাম, তারপরে সেটা বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তারপরে দেখো 37 নম্বর কোশ্চিনটা, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? ঠিক আছে, অরুণাচল প্রদেশে। এটির উত্তর তোমরা অপশন এ করবে, দিহাং বা শিয়াং, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। দিহাংও থাকতে পারে কিংবা শিয়াংও থাকতে পারে। তারপরে 38 নম্বর কোশ্চিনটা দেখো, আসামে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? অর্থাৎ আসামে ব্রহ্মপুত্র নদী আমাদের অপশন সি, ব্রহ্মপুত্র নামে পরিচিত। তোমরা আশা করি সবাই দেখেছো আসামে যে ভয়াবহ যে বন্যা, যেই নদীর কারণে, সেটা কিন্তু সেই ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। তারপরের 39 নম্বর কোশ্চিন, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর প্রধান নাম কি? আমরা জানি যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করছে, তো বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে অপশন বি, যমুনা, ঠিক আছে। অনেকেই আমাদের দেশের নদীর সঙ্গে এই নদীকে গুলিয়ে দেয়, তো মনে রাখবে যমুনা হচ্ছে গঙ্গার উপনদী, অন্যদিকে যমুনা আবার ব্রহ্মপুত্ররও আরও একটা নাম। যখনই সেটা বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে যমুনা, কিন্তু নদী কিন্তু আমার সেই ব্রহ্মপুত্রই থাকছে। তারপরে দেখো এবার 40 নম্বর কোশ্চিনটা দেখব, ব্রহ্মপুত্রের প্রধান ধারা বাংলাদেশে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? এটির উত্তর হবে অপশন এ, পদ্মা নদীর সঙ্গে। আমরা জানি সেই মুর্শিদাবাদের এলাকা দিয়ে ঢুকছে পদ্মা নদী, আর অন্যদিক থেকে আসাম হয়ে আমাদের আসছে যমুনা, ঠিক আছে। অর্থাৎ যমুনা এবং পদ্মা একসঙ্গে মিলিত হচ্ছে এবং এর নাম হয়ে যাচ্ছে অপশন বি, মেঘনা। যদিও এটা এর প্রশ্নের উত্তর না, তোমরা পদ্মাকে মনে রাখবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভিডিওর যে পিডিএফটা যেন তোমাদের কোনো না কোনোভাবে পৌঁছে যায় তোমাদের কাছে, তো আমি সেটা নিয়ে ভাবছি, ঠিক আছে। আমি ভাবছি কি করা যায়, পিডিএফটা কিভাবে দেওয়া যায় তোমাদেরকে। তো 41 নম্বর কোশ্চিনটা দেখো,
41 নম্বর কোশ্চেন দেখো, গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত হয়ে শেষ পর্যন্ত কোথায় পতিত হয়েছে? আমরা জানি গঙ্গা এবং ব্রহ্মপুত্র একটা জায়গায় তো মিলিত হচ্ছে, সেটা আলটিমেট বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, মনে রাখবে। তারপরে 42 নম্বর কোশ্চেন দেখো, ব্রহ্মপুত্র নদী কোন ধরনের নদী? এটাও আমাদের অ্যান্টিসিডেন্ট নদী, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা গঙ্গাকেও অ্যান্টিসিডেন্ট নদী দেখলাম এবং ব্রহ্মপুত্রও কিন্তু সেই অ্যান্টিসিডেন্ট নদী। তারপরে 43 নম্বর কোশ্চেনটা দেখো, তিব্বত থেকে উৎপন্ন হয়ে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশকারী নদী কোনটি? আমরা আগেই দেখলাম যে তিব্বতে তার উৎপত্তি হচ্ছে, তারপরে সেটা অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, অর্থাৎ সে ভারতে প্রবেশ করছে। একমাত্র এখানে যে অপশন রয়েছে তার মধ্যে একমাত্র নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র। তারপরে 44 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রহ্মপুত্র নদীর বিখ্যাত ইউটার্ন কোন পর্বতের কাছে দেখা গেছে? আমরা জানি যে তিব্বত থেকে যখন ব্রহ্মপুত্র নদীটা আমাদের ভারতে প্রবেশ করছে, অরুণাচল হয়, তখন সেখানে একটা পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের কাছে না ইউ টার্ন নিয়ে খুব সম্ভবত এইভাবে ঢুকছে। ঠিক আছে, এরকম টার্নিং নিয়েই হচ্ছে ভারতবর্ষে প্রবেশ করছে, মনে রাখবে। তো সেই স্পেসিফিক পাহাড়টা হচ্ছে নামচা বারোয়া, মনে রাখবা। সেই নামচা বারোয়া পাহাড়ের ইউ টার্ন নিয়েই ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে, অর্থাৎ অরুণাচল প্রদেশে আসছে। তারপরের কোশ্চেনটা দেখে নাও এবং নিজেরও কিন্তু উত্তর করো। আমি কিন্তু ভাবছি তোমরা ভিডিওটা পজ করছো এবং উত্তর দিচ্ছ, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে চলবে, একটু জোশ নিয়ে আসো। 45 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ব্রহ্মপুত্র নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী? ভাবো, এলিমিনেট করে দাও। পেরিয়ার কেরালে রয়েছে, আমরা জাতীয় উদ্যানের ক্লাসে দেখেছিলাম পেরিয়ার, খুব সম্ভবত দেখেছিলাম সেখানে। চম্বল হতে পারে না, তাপ্তি হবে না। হ্যাঁ, এখানে না টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে সুবনশিরি করবে তোমরা। সুবনশিরি হলো ব্রহ্মপুত্রের একটা উপনদী, ঠিক আছে? এখানে বানানটা একটু ভুল আছে, তোমরা সুবনশিরি করবে। তারপরে 46 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন নদীগুলি ব্রহ্মপুত্রের উপনদী? তোমরা অপশন এলিমিনেট আশা করছো। দেখো এখানে ব্রহ্মপুত্রের এই নিচের তো কোনো গল্পই নাই, সি তো কিছুই হবে না, অপশন বি তো হবেই না, কারণ যমুনা তো গঙ্গার। তারপরে দেখো, তারপরে এখানেও হবে না, চম্বল, বেতোয়া, কেন, সারদা, এগুলো কিচ্ছু হবে না। একমাত্র থেকে দিহাং, লোহিত এবং মানস এবং কামেং, এটা হচ্ছে গঙ্গার, ভুল বললাম, ব্রহ্মপুত্রের উপনদী। পরীক্ষায় যে কোনো একটা দিয়ে হয়তো বলবে যে মানস কার উপনদী, কামেং কার উপনদী, তখন কিন্তু তোমাদের ব্রহ্মপুত্র করতে হবে। এটা আমি সেই করে সবগুলো দিয়ে দিয়েছি একটার মধ্যেই, তোমরা মনে রাখবে। তারপরে 47 নম্বর কোশ্চেনটা দেখো, আগে নিজেরা দাও, অবশ্যই আগে তুমি নিজে উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। হ্যাঁ, দেখো, ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের প্রধান নদী হিসেবে পরিচিত? বলো। আমরা দেখছি যেখানে খুব মারাত্মক ভয়াবহ বন্যা দেখা গেছে, তাই না? কোন রাজ্যে? অপশনে আসাম রাজ্যে, ঠিক আছে। তারপরে এবার 48 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রহ্মপুত্রের তীরে কোন গুরুত্বপূর্ণ শহরটি অবস্থিত? খুব সহজ, এলিমিনেট করে দাও। এটা তো গঙ্গা, এটাও গঙ্গা, এটা যমুনা, হচ্ছে না, একমাত্র অপশন বি গুয়াহাটি, অর্থাৎ আসামে। তারপরে 49 নম্বর কোশ্চেনটা দেখো, মাজুলি দ্বীপ কোন নদীর মধ্যে অবস্থিত? তোমরা মনে রাখবে এটা হচ্ছে অপশন সি ভুল বললাম, ব্রহ্মপুত্র নদীর মধ্যেই মাজুলি দ্বীপটা অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো, মাজুলি দ্বীপ কোন কারণে বিখ্যাত? মাজুলি দ্বীপ আমরা জানি এটা একটা চা বাগান না, মধ্যভূমিও না, পাহাড়ি পর্যটন কেন্দ্রও না, এটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে তার একটা দ্বীপ, সেই সঙ্গে একটা সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটা বিশেষভাবে পরিচিত। এবং এটা মনে রাখবে, এটা কিন্তু বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। মাজুলি হচ্ছে আমাদের বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। যদি দ্বীপ বলে তাহলে কি হবে একটু কমেন্টে জানাও তো দেখি। যদি বলে যে বিশ্বের সবথেকে বড় দ্বীপের নাম কি, তখন উত্তরটা কী হবে বলো? আশা করছি বলবে তুমি, হ্যাঁ, আমি আশাবাদী কিন্তু। এবার 51 নম্বর কোশ্চিন দেখো, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোন নদীর ওপরে অবস্থিত এবং এর নাম কি? বিভিন্ন ডাইমেনশন থেকে কোশ্চিন আসতে পারে, সেই কারণে আমি কিন্তু দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত এবং এর নাম মাজুলি দ্বীপ, আমি আগেই বলেছি। তো দেখো তারপরের কোশ্চিনটা, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত? পদ্মা নদী আমরা জানি এদিক দিয়ে আসছে, আর ওপর দিয়ে আসাম থেকে আসছে যে যমুনা নদী, এবং এর নাম হয়ে যাচ্ছে অপশন বি মেঘনা নদী, ঠিক আছে, মেঘনা নদী। তারপরে এবার 53 নম্বর কোশ্চেনটা দেখো, পদ্মা ও যমুনার মিলিত নদী ব্যবস্থা শেষ পর্যন্ত কোথায় পতিত হয়েছে?
আমরা জানি অপশন বি বঙ্গোপসাগরে গিয়ে আলটিমেট পতিত হয়েছে এবং সেখানেই পৃথিবীর দীর্ঘতম ভুল বললাম, পৃথিবীর বৃহত্তম যে নদী কোথায় বদ্বীপ, সুন্দরবন বদ্বীপ সেখানে গড়ে উঠছে। তারপরে 54 নম্বর কোশ্চিন দেখো, শেষ পর্যন্ত থেকো, আশা করি এই টপিকটার বেসিকটা তোমার রেডি হয়ে যাবে। এবার তোকে অ্যান্টিসিডেন্ট নদী, আমরা এর আগে দেখলাম যে গঙ্গা অ্যান্টিসিডেন্ট নদী হলো, ব্রহ্মপুত্র অ্যান্টিসিডেন্ট নদী, কিন্তু এই অ্যান্টিসিডেন্ট কথার অর্থটা কি? এর কথার অর্থ হলো, এটার উত্তর তোমরা আশা করি করতে পেরেছো, অপশন এ, যে নদী পর্বত গঠনের আগেই প্রবাহিত ছিল এবং পরবর্তীতে পর্বত কেটে তার প্রবাহ বজায় রেখেছে। অর্থাৎ ধরে নাও সাপোজ এখানে হিমালয় রয়েছে, ঠিক আছে, হিমালয় রয়েছে, তো এই হিমালয়ের আগে থেকেই প্রবাহিত হচ্ছে এমন কিছু নদী, ঠিক আছে, এবং এই হিমালয় পর্বত আসাতেও সেই নদীর প্রবাহ বন্ধ হয়নি, বরং সে পাহাড় কেটে নিজের প্রবাহ বজায় রেখেছে, এই রকম ব্যাপারটা বোঝাচ্ছে। তো সেই সমস্ত নদীকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। তো দেখো এখানে অ্যান্টিসিডেন্ট রিভারের উদাহরণ দিয়ে দিয়েছে, ব্রহ্মপুত্র আমরা দেখলাম, সিন্ধু, যদিও সিন্ধুর কোশ্চিন এখনও শুরু করিনি, করব, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং শতদ্রু। এছাড়াও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গঙ্গা। তারপরে এবার 55 নম্বর কোশ্চিনটা দেখো, বগিবিল ব্রিজ কোন নদীর ওপরে নির্মিত? বগিবিল ব্রিজ, এটি হচ্ছে অপশন বি, ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। তারপরের 56 নম্বর কোশ্চিনটি দেখো, বগিবিল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? অপশন এলিমিনেট করলেই বুঝতে পারবে, এটার উত্তর হবে আসাম, ঠিক আছে। তারপরে দেখো, ভূপেন হাজারিকা সেতুর অপর নাম কি? ভূপেন হাজারিকা সেতুর অপর নাম হলো ধোলা সাদিয়া সেতু, মনে রাখবে। তোমরা আশা করি জানো যে ভূপেন হাজারিকা একজন মহান গায়ক ছিল, যাকে ভারতরত্নও দেওয়া হয়েছিল, আসামের একজন বিখ্যাত ব্যক্তি। তো এখানে দেখো, এখানে ভারতের দীর্ঘতম সড়ক সেতুগুলির মধ্যে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দীর্ঘতম, এবং এটি লোহিত নদীর ওপরে নির্মিত হয়েছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় তোমরা ব্রহ্মপুত্র দেখতে পারো, অপশানে যদি ব্রহ্মপুত্র থাকে ব্রহ্মপুত্র মারবে, যদি লোহিত থাকে তাহলে লোহিত দেবে, ঠিক আছে, আর যদি ব্রহ্মপুত্র লোহিত দুটোই থাকে তাহলে কিন্তু অবশ্যই লোহিত নদী দেবে। তারপরে এবার 58 নম্বর কোশ্চিনটা দেখো, ধোলা সাদিয়া সেতুটি কোন নদীর ওপরে নির্মিত? ঠিক আছে, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি অপশন এ, লোহিত নদীর ওপরে এটি অবস্থিত, ঠিক আছে। তারপরে দেখো, সরাইঘাট সেতু কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি, গুয়াহাটিতে এটি অবস্থিত। এবং দেখো এই যে সরাইঘাট যে সেতুটা, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। হ্যাঁ, এবার অতিরিক্ত তথ্যটা একটু দেখে নাও, অবশ্যই দেখে নেবে যে সরাইঘাট সেতু হলো ব্রহ্মপুত্রের ওপর নির্মিত ভারতের প্রথম রেল সড়ক সেতু, এটাকেও মনে রাখবে। যারা সুপারভাইজার এক্সাম দেবে তারা তো অবশ্যই মনে রাখবে, পাশাপাশি তুমিও মনে রাখো, অতিরিক্ত তথ্য মনে রাখলে ক্ষতি নেই, ঠিক আছে। এবার 61 নাম্বার কোশ্চিনটা দেখো, যে ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য প্রায় 2900 কিলোমিটার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর মাত্র কয়েকটা কোশ্চিন। সিন্ধু নদীর প্রধান উৎস কোথা থেকে, অর্থাৎ সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটির উৎপত্তি হয়েছে অপশন এ, মানস সরোবরের নিকট তিব্বত থেকে। তারপরের কোশ্চিনটা দেখো, তিব্বতে সিন্ধু নদী কী নামে পরিচিত? তিব্বতে সিন্ধু নদী পরিচিত, এইখানে উত্তরটা হবে অপশন বি, সিংহি খাবাব বা লায়ন্স মাউথ নামে পরিচিত, ঠিক আছে। তিব্বতের সিন্ধু নদী সিংহি খাম্বান বা সিংহের মুখ নামে পরিচিত। তারপরে 64 নম্বর কোশ্চিনটা দেখো, সিন্ধু নদী ভারতে প্রধানত কোন অঞ্চলে প্রবেশ করেছে? এটার উত্তর হবে অপশন এ, কাশ্মীরের লাদাখ অঞ্চলে। এবার 65 নম্বর কোশ্চিনটা দেখো, সিন্ধু নদী শেষ পর্যন্ত কোন সাগরে গিয়ে পতিত হয়েছে? আমরা জানি গঙ্গা এবং ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, অন্যদিকে সিন্ধু নদী পতিত হয়েছে অপশন বি, আরব সাগরে গিয়ে। তারপরে 66 নম্বর কোশ্চিনটি, সিন্ধু নদী প্রধানত কোন দিকে প্রবাহিত হয়েছে? কোন দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে? এটির উত্তর হবে অপশন সি, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে সে পাকিস্তানে প্রবেশ করেছে। তারপরে দেখো, সিন্ধু নদী কোন ধরনের নদী? সিন্ধু নদীও হচ্ছে আমাদের সেই অ্যান্টিসিডেন্ট নদী, অর্থাৎ পূর্ববর্তী নদী, ঠিক আছে। সিন্ধু নদী হিমালয় পর্বত গঠনের পূর্ব থেকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হিমালয়টা অনেকটা নতুন সিন্ধু নদীর কাছে, ঠিক আছে। তারপরে এবার 68 নম্বর কোশ্চিন দেখো, সিন্ধু নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? আমরা প্রথমেই দেখলাম সেটা উৎপত্তি হচ্ছে চীনে, তাই না, চীনে, তারপরে সেটা
চীন থেকে সেটা ভারতে যাচ্ছে, ভারত চীন থেকে ভারতে, ভারত থেকে সেটা যাচ্ছে পাকিস্তানে। তাহলে সেটা অপশন এ ভারত, পাকিস্তান এবং চীন এই তিনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে এবার 69 নম্বর কোশ্চেনটা দেখো। আমরা প্রায় ভিডিও শেষে চলে এসেছি। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য প্রায় 2880 কিমি। এই তথ্যটা কোথাও একটু কম, কোথাও একটু বেশি থাকতে পারে, কিন্তু আনুমানিক 2880। তোমরা এই রেঞ্জটাকে মনে রেখে উত্তরটা করার চেষ্টা করবে। তারপরে এবার 70 নম্বর কোশ্চেন দেখো। সিন্ধু নদী ব্যবস্থার প্রধান নদীর সংখ্যা কয়টি? সিন্ধু নদী ব্যবস্থার প্রধান নদীর সংখ্যা হচ্ছে অপশন সি 6টি। ঠিক আছে, সিন্ধু নদী এখানে ব্যবস্থা বলেছে, ঠিক আছে, ব্যবস্থা, অর্থাৎ এখানে সিন্ধু নদী শুধু একটা নদীকে উল্লেখ করেনি। আমরা জানি সিন্ধুর যে উপনদীগুলি রয়েছে, যেমন শতদ্রু, আরও যে বিয়াস বা বিপাশা, যে এই যে নদীগুলো রয়েছে, সেই প্রত্যেকটা নদী মিলিয়েই ব্যবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো 71 নম্বর কোশ্চিন, যে পাঞ্জাব শব্দের অর্থ কী? পাঞ্জাব শব্দের অর্থ হলো 5 নদীর দেশ। ঠিক আছে, 5 নদীর দেশ। এবার দেখো ইন্ডাস ট্রিটি ওয়াটার যে ট্রিটি, অর্থাৎ সিন্ধু জলচুক্তি যেটা হয়েছিল, এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ঠিক আছে, এটা 1960 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল। ইন্ডাস ওয়াটার ট্রিটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আমরা জানি আমাদের দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। তারপরে দেখো এটা একটা বেশ সুন্দর একটা কোশ্চিন, যে ইন্ডাস ওয়াটার যে চুক্তিতে কোন আন্তর্জাতিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ মিডিয়েটরের কাজ করেছিল, মধ্যস্থতাকারী? এটি হচ্ছে অপশন সি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তারপরে এবার 75 নম্বর কোশ্চিন, ভাকরানাঙ্গাল প্রজেক্ট কোন নদীর ওপরে অবস্থিত? ভাকরানাঙ্গাল প্রজেক্ট অপশন এ শতদ্রু নদী বা সতলেজ নদীর উপরে রয়েছে। তারপরে দেখো পং ড্যাম কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? পং ড্যাম, এটির উত্তর হবে বিপাশা বা বিয়াস, যে কোনো একটা অপশনে থাকতে পারে। ঠিক আছে, তারপরে এবার আমরা 77 নম্বর কোশ্চেনটা দেখে নেব। রঞ্জিত সাগর ড্যাম কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? এটির উত্তর হবে অপশন বি রবি বা রবি, এই নদীর ওপরে নির্মিত হয়েছে রঞ্জিত সাগর ড্যাম। আমি এখানে সিন্ধুর যে উপনদীগুলি রয়েছে, চেনাব, শতদ্রু, ঝিলাম, রবি, তো এদের ব্যাপারে খুব একটা আমি কোশ্চিন অ্যাড করিনি। তোমরা এটাকে হোমওয়ার্ক নাও এবং বাড়িতে নিজেরা কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, এই টপিকটা আমি আপাতত দিইনি। আপাতত সিন্ধুর যে বেসিক কোশ্চিন হয় সেগুলিকে আমি এখানে রেখেছি। তোমরা এটা অবশ্যই বাড়িতে হোমওয়ার্ক নিয়ে দায়িত্ব সহকারে করে নেবে। ঠিক আছে, এবার দেখো 78 নম্বর কোশ্চিন, বাগলিহার প্রজেক্ট কোন নদীর ওপরে নির্মিত? বাগলিহার প্রজেক্ট এটি নির্মিত। তারপরে কিষানগঙ্গা প্রজেক্ট কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? এটির উত্তর তোমরা অপশন বি ঝিলাম করবে। তারপরে 80 নম্বর কোশ্চিন দেখো, জাসকর কোন নদীর উপনদী? আমরা জানি এটা সিন্ধু নদীর উপনদী হলো জাসকর। এরপরে 81 নম্বর কোশ্চিন আমরা দেখে নেব এবং আজকের শেষ কোশ্চিন, শিয়ক ও গিলগিট নদী কোন নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত? শিয়ক ও গিলগিট এই যে নদীটা, এটা কোন নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত? গোদাবরী, সিন্ধু, ব্রহ্মপুত্র না গঙ্গা? এটাকে অবশ্যই তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে কমেন্টে উত্তর দেবে। আশা করছি কমেন্টে উত্তর দেবে। এবং এরপরেও নদী টপিকের ওপরে ভিডিও আসবে। এটা নদী টপিকটা যেহেতু একটু বড় টপিক, সেই কারণে আপাতত আমি এই ভিডিওতে এই কোশ্চিনগুলিকে অ্যাড করেছি। পরের ভিডিওতে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি অন্যান্য যে নদীগুলো হয় সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো হয় সেগুলো আমি আনবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো না লাগলে ডিসলাইক দিও। ঠিক আছে, ধন্যবাদ।